তাই আপনাদেরকে একটা কথা বলে যাই, তার আগে বলছি, এটা বলছি বলে আপনাকে ভোট দিতে হবে এটাও নয়, ভোটের জন্য আবাস যোজনা নয়, বলে রাখি আপনাদের, আবাস যোজনার আপনার অধিকার। আপনার কাছে যখন বিজেপি ভোট চাইতে আসবে, বিজেপিকে বলবেন 10 বছর তোমরা ভারতবর্ষ চালালে, দেশ তোমরা 10 বছর চালালে, আমার মাথার উপরে কেন ছাদ হয়নি, আগে এর জবাব দাও, তারপরে তুমি ভোট আমার কাছ থেকে চাইবে। তৃণমূল ভোট চাইতে আসলে বলবেন 13 বছর ধরে বাংলা তোমরা চালাচ্ছ, আমার মাথায় কেন এখনো ছাদ হলো না, এর জবাবটা দাও, তারপরে তুমি ভোট চাইবে। কারণ মৌলিক অধিকার আপনার, বাসস্থানের অধিকার, আপনার মাথার চালের দায়িত্ব তো এই সরকারের। এই সরকার এখন কেন দেয়নি সেই প্রশ্নটা করুন। আর উল্টে কি বলছে, বিজেপি বিজেপির মতো বুঝাচ্ছে, তৃণমূল তৃণমূলের মতো বলছে। বিজেপি বলছে যারা আবাস যোজনা নিয়ে দুর্নীতি করেছে আমাদেরকে ভোট দেয়, এদেরকে জেলে ভরবো। আর তৃণমূল কি বলছে, নতুন করে ফর্ম ফিল আপ করছে, ভোট দেয় আবাস যোজনা দেবো। আমি দুটো দলকেই বলছি, আমি শুভেন্দু অধিকারীকেও বলছি, অভিষেক ব্যানার্জিকেও বলছি। শুভেন্দু অধিকারীদেরকে দেখছি যে বারবার বলছে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে, কিন্তু কারা দুর্নীতি করলো সেই বেটাগুলোকে এখনো তিহারের ভাত খাওয়াচ্ছেন না কেন, এর জবাবটা শুভেন্দু অধিকারীকে আগে দিতে হবে, তারপরে সমরুকের মানুষের ভোট চাইবে। সমরুকে এসে মানুষকে শুধু বিভাজনের কথা বলে ভোটটা নিয়ে চলে গেলে হবে না। শুভেন্দু অধিকারীর কাছে আপনাকে প্রশ্ন করতে হবে, যে বেটাগুলো আবাস যোজনা নিয়ে দুর্নীতি করলো তাদেরকে তো জেলে রাখা দরকার। 100 দিনের কাজের যারা দুর্নীতি করলো তাদেরকে জেলে রাখো, আমাকে 100 দিনের কাজ নতুন করে দাও, যে কাজ করেছে আমার টাকাটা আমাকে বুঝিয়ে দাও। এই কাজ কিন্তু শুভেন্দু অধিকারীরা করছে না, শুধু নোংরা রাজনীতি করার জন্য একটা আইন তারা ফলো করছে। 100 দিনের কাজে দুর্নীতি হলে সেখানে স্টপ রাখতে পারে কেন্দ্র সরকার, কিন্তু ওই আইন, ওই 100 দিনের কাজের আইনে বলা আছে কাজের 15 দিনের মধ্যে টাকা বুঝিয়ে দিতে হবে। তাহলে শুভেন্দু বাবুরা কি করছেন, নোংরা রাজনীতি করছে, একটা আইনকে প্রাধান্য দিচ্ছে, অন্য আইনটাকে তারা আর মানছে না। তাই ভোট চাইতে আসলে বলবেন 100 দিনের কাজের যারা দুর্নীতি করেছে তাদের মধ্যে, তাদেরকে জেলের মধ্যে রাখুনি কেন? যদি জেলের মধ্যে রাখার, যদি তোমরা জেলের মধ্যে না রাখতে পারো তাহলে বলো আমাদেরকে, আমরা সমরুকের মানুষেরা, উলুবেড়িয়ার মানুষেরা ধরে চালুর আড্ডায় তুলে দিচ্ছি, দিল্লিতে পাঠিয়ে দিচ্ছি, তোমরা তিহার জেলে রাখো। শুনুন, আবাস যোজনা নিয়ে আপনারা একটু শুনুন। আপনারাই ভাই গাড়িটাকে একটু সাইড দিয়ে দেবেন, ওরা হয়তো ডিউটি আছে, যাবে হয়তো, তুই তাড়াতাড়ি করছে। যেটা বলছি আবাস যোজনা নিয়ে আপনারা শুনুন। আপনারা কেউ এই তৃণমূলের কথাই বিভ্রান্ত হবেন না, আর বিজেপির কথাই কেউ বলে যাবেন না। বিজেপি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করত, এখন তাহলে পিসি ভাইপো কোথা থাকতো? চলে বলে মনে হয় বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, এরা দুর্নীতির বিরুদ্ধে আপোষ করে নিজের দলটাকে বাড়ানোর জন্য। তাই এদের কথাই কেউ বলে যাবেন না। দিনের শেষে রাম রহিম বঞ্চিত হচ্ছে, আর ওখানে অমিত শাহের সাথে মমতা ব্যানার্জি গোলাপ ফুলের তোড়া নিয়ে যে তাকে স্বাগত জানাচ্ছে। আমাদের লড়াইটা আমাদের পাড়ার রাম রহিমের জন্য লড়াই লড়ছি। তাই বলবো কেউ এদের কথাই গলে যাবেন না, আর তৃণমূলের কথাকে একদম বিশ্বাস করবেন না। আপনারা অপেক্ষা করুন, আবাস প্লাস দিয়ে নতুন নামের লিস্ট বার হবে আবাস যোজনার। আপনারা যদি দেখেন আপনার বুথে, আপনার এলাকাতে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন 100 দিনে এই আবাস যোজনার জন্য, যদি দেখেন আপনার থেকেও গরিব মানুষ ঘর পেয়েছে, তাহলে তো ভালো কথা ভাই, ভালো কথা তো নাকি, যে আমার থেকেও গরিব বাড়িটা পেয়েছে, ওয়েল এন্ড গুড। আমরা তো এটাই চাইছি, সব থেকে বুথের যিনি গরিব সে আগে বাড়িটা পাক। আর তার পরিবর্তে কি দেখেন, দোতলা বাড়ি আছে, পাকা বাড়ি, বাড়িতে 4 চাকা, বাড়িতে 2 চাকা আছে, বাড়িতে ফ্রিজ আছে, এই পাশেই নদী, মাছ ধরার ট্রলারও থাকতে পারে, বা চাষযোগ্য জমি 8-10 বিঘে আছে। এক কথায় যার বাড়ি পাওয়ার যিনি বাড়ি পাওয়ার যোগ্য নয়, 30-40 হাজার টাকা কাটমানি দিয়ে বাড়ি পেয়েছে, আমি আপনাদের বলবো আপনারা হতাশে ভুগবেন না, হতাশ হবেন না। আপনাদের ছোট ভাই এখনো বেঁচে আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের জন্য লড়াই করছে। আপনাদের কাজ কি হবে, আপনারা কি করবেন, আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। এটা অফারটা শুধুমাত্র আইএসএফ বা যারা পার্টি করেন তাদের জন্য নয়, যিনি বিজেপি করেন তার সাথেও যদি এই ধরনের অন্যায় হয়, যিনি তৃণমূল করেন তার সাথেও যদি এই ধরনের অন্যায় হয়, যারা বামপন্থী করেন তাদের সাথেও যদি এই অন্যায় হয়, যিনি কংগ্রেস করেন বা যিনি শুধু ভোট দিয়ে চলে আসেন, কোনো রাজনৈতিক দলের সাথে তার সম্পর্ক নাই, তার দিন আনে দিন খায়, সকালের উদ্দেশ্যে এই বার্তা আমার, যে আপনারা
নির্দ্বিধায় আমাদের নেতৃত্ব তাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে বলবেন আমি গরিব মানুষ, আমার পরিবর্তে অমুক বড় লোক বাড়ি পেয়েছে। আপনাদের একটা শুধু কাজ, ওই বড় লোকের বাড়ি পাওয়ার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বা এনরোল নাম্বারটা আমাদেরকে দিয়ে দেবেন, আর ওর সম্পত্তি কি আছে তার ডিটেলসটা যদি দিতে পারেন সেটুকু দিয়ে দেবেন। বাকি কাজ আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু একটুকু বলে দেবেন ওদেরকে যে নওশাদ সিদ্দিকী সমরুকে সে বলে গিয়েছিল নওশাদ সিদ্দিকীর কতটা দাম, আমরা কথার কতটা দাম একটু দেখবো, ভাইজানের কাছে পাঠিয়ে দেবেন আমাদের নেতৃত্বদের মাধ্যমে, আর একটু বার্তা পৌঁছে দেবেন ওই সমস্ত নেতাদের কাছে, এবং ওই যারা 30,000 40,000 দিয়ে বাড়ি নিয়েছে তাদেরকে বলে দেবেন আগামী দিনে কলকাতা হাইকোর্টে আমাদের লয়াররা আছে, আপনি রেডি হন আমার হয়ে, অর্থাৎ গরিবের হয়ে, দলিতের হয়ে, আদিবাসীর হয়ে, মুসলমানের হয়ে, শ্রমিক শ্রেণীর মানুষ যার বাড়ি পাওয়া দরকার তার পরিবর্তে অন্য যে বাড়ি পেয়েছে তাকে বেটাকে আইনের মাধ্যমে জব্দ করব, আইনের মাধ্যমে তার সাথে লড়াই করে ওই বড় লোকের কাছ থেকে বাড়িটা আইনের মাধ্যমে ছিনিয়ে নিয়ে এসে আপনার বুথের গরিবের হাতে আমরা তুলে দেবো। আপনার আবাস যোজনা নিয়ে যেমন কোর্টের লড়াই করব, আর একটা কণ্ঠ পার্লামেন্টে গিয়ে ওখানে মিনিস্টারকে বলতে পারবো। তবে না দিলেও আমি আপনাদের বলি, আপনি যদি আমাকে ভোট দেন, আমাদেরকে না ভোট দেন, তাও বলছি এখান থেকে আমরা যদি পরাজয় হয়, কারণ আপনাদের হাতে নির্ভর করছে, তারপরেও বলছি হয়তো পার্লামেন্টে গিয়ে বলতে পারবো না, ঠিক কথা, কিন্তু আপনারা ভোট দেননি বলে আমরা হেরে গেছি এই রাগে এই সমরুকের মানুষের হয়ে যার বাড়ি চুরি গিয়েছে তার হয়ে কথা বলবো না, এই ধরনের আমরা অপদার্থ নয়। আমরা সমাজ বদলাতে নেমেছি, আর সমাজ বদলাতের জন্য ক্ষমতার শীর্ষে থাকতে হবে এটাও আমরা স্বপ্ন দেখি না, ক্ষমতায় না থেকেও সমাজ বদলানো যায়। তাই আপনাদের বলবো আপনাদের লড়াইটা, আইনের লড়াইটা করতে আমরা লড়বো। কিন্তু তাই বলছি কেউ যদি বলে আমাদের মিটিং এ চলো আবাস যোজনা দেব, আমাদের ঝান্ডা ধরো আবাস যোজনা দেব, আপনাদের বলছি এটা আপনারা করবেন না। অনুরোধটা এটাই, এখানে যেভাবে মানুষ উপস্থিত হয়েছে আপনারা যদি দায়িত্ব নেন, কিন্তু আপনারা যদি দায়িত্ব নেন আমরা কিন্তু পার্লামেন্টে যেতে পারবো। দায়িত্বটা কি? এখানে যারা উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ শুধুমাত্র ভোটার হিসাবে থাকলে আপনাদেরকে হবে না, আপনাদেরকে একজন আইএসএফ এর দায়িত্বশীল নেতা হয়ে বুথের স্তরে উঠতে হবে। পারবেন দাদা? যারা পারবেন একটু হাত তুলুন। ধর্মের নামে ভোট চাইছে, বিভাজন করে ভোট চেয়ে তারা শুধু মসনাদে থাকতে চাইছে। আমি আপনাদের বলি, শুনতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আপনাদের বলে যাই, এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে না, বিজেপি কি বলছে গো মাংস খাওয়া যাবে না। আমি আপনাদের বলি ধর্মীয় ভাবাবেগে আমি কারো আঘাত দিয়া আমি চাই না। দিন সৌদি আরবে বিক্রি করতে পাঠাচ্ছে, এটাকে মেনে নেওয়া যায়? জোরে বলুন, কেন পাঠাচ্ছে? ভারতবর্ষের টপ 10টা কোম্পানি আছে যারা বিফ এক্সপোর্টে হাজার হাজার কোটি টাকা প্রতি বছরে ইনকাম করছে। এই 10টার মধ্যে উত্তরপ্রদেশে 3টি আছে, ওই 3টে কোম্পানির মালিক কিন্তু একটা মুসলমান নয়। কিন্তু আমাদের কি বোঝাচ্ছে? গো মাংস খেতে দেবো না, আরে না শাকসবজি খেয়েও দিন চলে যাবে, তাতে অসুবিধা কারো হয় ভাই? বরঞ্চ টাকা কমে যাবে, এই টাকাটা সবই বাঁচবে, মানে 200-250 টাকা কিলো হয়ে যাচ্ছে, খেয়ে খেয়ে সব শেষ হয়ে যাচ্ছে, সবজি খেলে 50 টাকা বাঁচবে। তো আপনাদের বলি তাহলে কি করছে? তাদের স্বার্থের জন্য ওই কর্পোরেট পুঁজিপতিরা, যে আমি সৌদিতে গিয়েছিলাম যেখানে আমরা 150 টাকা কিলো কিনি, এখানে ওটাই আমরা সৌদি আরবে গিয়ে কিনেছি মেড ইন ইন্ডিয়া, ওখানে ছিল মেড বাই ইন্ডিয়া, দেখেছিলাম ইন্ডিয়ান প্রোডাক্ট, সেটা 850 টাকা কিলোতে কিনতে হয়েছে ভারতীয় টাকাতে। আমি নিজে কিনেছি। কি ছিল ওটা? আমরা এখানে ফ্রিজের খাই না, ওখানে ফ্রিজে সুন্দর করে প্যাক করে আইস প্যাক একদম পুরো আইসের মতো বাদাম ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রাখা থাকে, প্যাকেট সমেত কিলো হিসাবে বিক্রি হয় ওখানে। এতটুকুই তফাৎ। তাহলে বুঝুন, ওরা আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে ভোট নিয়ে তারা কি করছে, এখান থেকে মালগুলো মানে একে বিদেশে এক্সপোর্ট করছে, ওটা ওদের কাছে বৈধ। আর আমি আর আমার রাম কাকু এক জায়গায় বসে থাকি বলে বিভাজন করে পাঠিয়ে মাল কামাবে বলে আমাকে আর রাম কাকুকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছে। এই বিভাজনে আপনারা পা দেবেন না, আপনাদের অনুরোধ করছি। ভোট আসবে যাবে, নেতা দিল্লি চলে যাবে, ফ্লাইট চড়ে দিল্লি যাবে, এসি ট্রেন চড়ে দিল্লি যাবে, কিন্তু বলুন আপনার এলাকায় নেতাদের জন্য মারামারি করে লাভটা কি হবে? 1952 সাল থেকে আপনারা ভোট দিয়ে দিল্লি পাঠাচ্ছেন, আপনারা কতটা লাভবান হয়েছেন? না নেতারা লাভবান হয়েছে। ওরা লাভবান হয়েছে কি হয়েছে বলুন তো? 5 বছরের শেষে মোটা অঙ্কের পেনশন পাচ্ছে মাসে মাসে। আর যারা আমরা দাদা দিদির জন্য মারামারি করলাম, হানাহানি করলাম, কেস খেলাম, জরিমানা দিলাম, কেউ ধ্বংস হলো, কেউ কবরে গেল, কেউ শ্মশানে গেল, তার পরিবারের দিকে কিন্তু নেতারা তাকায় না। কি হয়? বছরে খুব বেশি হলে একটা দিন ফুলে
ছবিতে মালা পরিয়ে কি বলে অমুক অমর রহে বলে ছেড়ে দেয়। ধরো সেটা আপনারা উত্তর দেবেন। এবার নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। হবে না? দাদা দিদিদের কথা শুনে তো 1952 সাল থেকে লড়াই করেছেন। আপনার দাদু অমুকের দাদুকে মাথা ফাটিয়েছে, জেল খেটেছে, মেরে দিয়েছে, কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, পুরো আপনার দাদুদের জেনারেশন ধ্বংস হয়ে গেছে। নেতা কিন্তু মোটা পেনশন পাচ্ছে। আপনার বাবাদেরকে এক করেছে একইভাবে, এখন আপনাদেরকে করছে। এবার তারপরে আপনার ছেলেদেরকে করার জন্য ট্রেনিং দিচ্ছে। পুলক বাবু, সাজদা আহমেদ থেকে শুরু করে বিজেপির যে নেতারা আছেন এখানে, ছোট এই রাজ্য স্তরের নেতারা, তারা সবটাই তাদের পরের প্রজন্মের জন্য আপনাকে আমাকে লাঠিয়াল তৈরি করার জন্য এখন এগিয়ে দিচ্ছে। আপনাদের বলবো একটু ভাবতে হবে, কত মারামারি করবেন, কত হানাহানি করবেন। এদের বিভাজনে পা দিয়ে লাভ নষ্ট কার হচ্ছে? নেতারা এসি রুমে বসে একসাথে চা খাচ্ছে। শুভেন্দু অধিকারী বলছে জব্দ করে দেবো, জব্দ করে দেবো বিজেপি জব্দ করে দেবে তৃণমূলকে। দেখতে 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 শুভেন্দু অধিকারী ঠান্ডা করে আবার চা খেতে শুরু করে দিল মমতা ব্যানার্জির সাথে। আর আমার এখানে সমরুকে বিজেপি তৃণমূল মারামারি করে মাথা ফাতা ফাটিয়ে মিথ্যা কেস ফেস খেয়ে দেখো কেউ জেলে গেছে, কেউ পা ভেঙে বাড়িতে বসে আছে। এটা হচ্ছে না ভাই? আর কত লড়াই করবে এদের জন্য? এই সমস্ত রাজনীতি নেতাদের কথা শুনে লড়াই জড়াবেন না, আমি অনুরোধ করছি। আচ্ছা, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, সুজন চক্রবর্তী, আপনার অভিষেক ব্যানার্জি, অধীর বাবু, এদেরকে কোনোদিন লড়াই করতে আপনারা দেখেছেন? লড়াই করতে দেখিনি। আমি ব্যক্তিগত বলছি, আমি দেখতেও চাই না। কিন্তু আমরা কি দেখেছি? এই মমতা ব্যানার্জি, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারীদের জন্য আমরা লড়াই জড়িয়ে পড়ি। আর এরা বরঞ্চ এসি রুমে বসে কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, এসি রুমে বসে কেক কাটছে। সুজন চক্রবর্তী আর পার্থ চ্যাটার্জি এসি রুমে বসে গল্প করছে। এরা যদি এসি রুমে বসে গল্প করতে পারে, আমরা নন এসিতেই অন্তত আমরা চা খেতে পারি না? এই হতে পারে না?